সুধী দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগতম এনআরবিসি সাপ্তাহিক নিউজ রুমে। আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন প্রফেসর ডক্টর গোলাম মাতবর, ডিরেক্টর অফ পিএইচডি প্রোগ্রাম সোশ্যাল ওয়ার্ক, মনমাউথ ইউনিভার্সিটি। উনি আগেও এসেছেন। উনি অনেক মূল্যবান সময় দিয়ে আমাদের দর্শকদেরকে সাহায্য করেন এটা বোঝার জন্য। তো আমরা আজকে আর কথা বাড়াবো না। আজকের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ওয়াশিংটন ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজির সৌজন্যে। ধন্যবাদ প্রফেসর গোলাম মাতবর, আপনাকে আজকে অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট গত সপ্তাহের যে জিস্টটা পেয়েছি নিউজের, তো তার মধ্যে আমরা যেহেতু আমরা সবাই বাঙালি, আমাদের প্রচুর দর্শক বাংলাদেশি, আমরা আমেরিকান সাবজেক্টেই বেশি 90% থাকি। তবে এখন আমরা একটু কথা বলতে চাই যে যেহেতু আমরা জানি, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, বাংলাদেশে এই যে নিরপেক্ষভাবে চেষ্টা করবো, এই যে স্যাংশন দিচ্ছে আমেরিকা, ভুল বুঝে দিচ্ছে, অনেকে বলছে ভুল আন্ডারস্ট্যান্ডিং, এটা সেটা, রাইট? বাট আমেরিকা তো দিচ্ছে, এবং আমেরিকার যে গভর্নমেন্ট অ্যাপারেটাস, সে বিশাল আলোচনা, বা তারা বুঝেই দিচ্ছে অনেক। তো এখন আমাদের যেটা আমরা দেখছি, যেটা আস্তে আস্তে জিনিসটা খুব ক্লোজ হয়ে আসছে। ধরেন এর আগে ছিল একটা রাজনৈতিক বিষয়, এটা একটা রাজনৈতিক বিষয় নেই। আকু হচ্ছে গিয়ে এশিয়ান ক্লিয়ারিং হাউস, সেখানে গত সপ্তাহে চেক ক্লিয়ার করতে মানা করে দিচ্ছে। ব্যাংকিং সম্বন্ধে যাদের আইডিয়া আছে, আপনারা জানেন ফিজিক্যালি প্রত্যেকটা আপনার আমার টাকা হয় না। বড় বড় ব্যাংক, বড় বড় দেশ, কান্ট্রি লেভেলে যে টাকাটা অ্যাকচুয়ালি কোথাও মুভ করে না, এটা জাস্ট ভার্চুয়ালি করা হয়, অ্যাডজাস্ট করা হয়। এবং আমরা জানি যে অফিস অফ ফরেন অ্যাসেট কন্ট্রোল অ্যাক্ট, ওফ্যাক, and also ফিনসেন, বিভিন্ন ধরনের অ্যাপারেটাস যাদের নাম আসলে সাধারণত আমরা ইমিগ্রেন্ট যারা শুনিনি, এসব এদের মাধ্যমে জিনিসগুলো হচ্ছে। আমরা শুধু স্টেট ডিপার্টমেন্টের নামটা জানি, কিন্তু দ্যার ইজ লট অফ অর্গানাইজেশন, এই যে ফাইন্যান্সিয়াল কন্ট্রোল এবং মানি লন্ডারিং, অল দিস থিংস করে বাংলাদেশে বর্তমানে। এবং আমরা দেখতেছি যে ইউএন এর মিশনও একটু নিয়েও ইউরোপ আমেরিকায় বিল পাস হচ্ছে। তো এই সামগ্রিকভাবে আপনি একটু বলেন যে এটা মানে যারা বুঝতেছে না জিনিসটা, তারা কিভাবে দেখবে এটাকে? ধন্যবাদ রিয়াজুল ইসলাম ফর হ্যাভিং মি। আসলে জিনিসটা আমার মনে হয় শুধু বোধহয় একটা কান্ট্রি স্পেসিফিক করা ঠিক হবে না, যেটা আকুর ব্যাপারে বলছেন আপনি, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন, যেটার মাধ্যমে কিন্তু আমরা জানি প্রায় 10-12টা কান্ট্রি বোধহয় আছে এখানে। ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, ইরান আছে, বাংলাদেশ আছে, তো এই ধরনের অনেকগুলো কান্ট্রি আছে, 10টা বোধহয়, ইফ আই এম নট রং। তো এইটা আসলে শুধু যে বাংলাদেশকে স্পেসিফিক্যালি করে যে এটা মানা করে দিয়েছে যেটা বললেন, আমার মনে হয় এটা ঠিক না। আসলে এখানে আমাদের জিওপলিটিক্সটা বুঝতে হবে এবং দেখতে হবে গ্লোবালি কি হচ্ছে। দেখুন, এখন ইন্ডিয়া ইজ ইমার্জিং পাওয়ার। ইন্ডিয়া এখন যে কাজটা করছে আপনার এখানে বোধহয় আমার মনে হয় যুক্তরাষ্ট্রের কিছুটা, এটা অনেকটা বলবো কাইন্ড অফ দা অ্যালার্টনেস বলা, ইন্ডিয়াকে একটু হয়তো সাবধান করা যে ইন্ডিয়া এখন যেটা করছে আসলে কিন্তু তার যে একটা পজিশন নিতে হবে, কিন্তু সেই পজিশনটা সে নিতে পারছে না। কারণ তার একদিকে ভারত, একদিকে আবার দেখেন ব্রিক্সে গেছে, যেখানে চায়না আছে। তো এই সবগুলো মিলে যে এখন শুধু যে বাংলাদেশকে ফোকাস করে ঠিক হবে না, আসলে এই সবগুলো কান্ট্রি সাফার করবে, একটা কান্ট্রি না। তবে আমি এখানে যেটা বলবো, আসলে মাঝে মাঝে আমি যেহেতু ডিপ্লোমেসিতে আমার খুব ভীষণ ইন্টারেস্ট, এবং আমি ডিপ্লোম্যাটিক সার্কেলে কাজ করেছি, আপনি জানেন আমি এআইবিএস এর প্রেসিডেন্ট হিসেবে 2 টার্ম ছিলাম, এবং আমি সেখানে সেই প্রেসিডেন্ট হিসেবে 24টা কান্ট্রি, 24টা ইনস্টিটিউট আছে এই ধরনের, যেগুলো আমেরিকান ফরেন পলিসিতে ভেরি ইম্পর্টেন্ট। আমি কাজ করতে গিয়ে ওখানেও দেখেছি আর কি। তো সে এখানে যেটা যুক্তরাষ্ট্র উচিত, আমি সবসময় এটা বলে আসছি, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বা পাকিস্তানকে বা শ্রীলঙ্কাকে ভারতের চোখে দেখা, ভারতের একটা ইন্ডিয়ান প্যাকেজের মধ্যে দেখার চেষ্টা করে, এটা বোধহয় ঠিক হচ্ছে না। কারণ এই কান্ট্রিগুলো কিন্তু এখন দে অলসো ইমার্জ। বাংলাদেশ ইজ এ মডেল কান্ট্রি ইকোনমিক্যালি, আপনি চিন্তা করেন, ইটস এ রোল মডেল ফর মেনি ডেভেলপিং কান্ট্রিজ বাংলাদেশ, যেটা আমি সবসময় বলি। সুতরাং বাংলাদেশকে বাংলাদেশের দৃষ্টিতে দেখতে হবে, ইন্ডিভিজুয়ালি দেখা উচিত, বিকজ আমরা অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়ালি এবং অনেক কিছু এগিয়ে গেছি, অলরেডি 54 ইয়ার ওল্ড কান্ট্রি। Yes, বাংলাদেশ যেখান থেকে উঠে এসেছে, বাংলাদেশ has gone a long way. আপনি whatever the government you want to give credit and the people, I give credit to the people of this country.
বাংলাদেশ আমি সবসময় বলি যে বাংলাদেশে একটা জিনিসই দরকার, যাতে যে এন্টারপ্রেনার যারা আছে তাদেরকে যাতে ফেসিলিটেট করা হয় তাদের কাজগুলোকে। দ্যাটস হোয়াট উই নিড ফ্রম দ্য গভর্নমেন্ট। তো থ্যাঙ্কস টু দ্য পিপল, থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট, দ্যাটস হোয়াট বাংলাদেশ। তো আমার মনে হয় এখানে আমেরিকা যেটা করছে আর কি, কাইন্ড অফ অ্যাকচুয়ালি গিভিং মেসেজ টু ইন্ডিয়া অ্যাজ ওয়েল। শুধু যে বাংলাদেশকে ইয়ে করে যে আখুরে এটা মানা করে ঠিক না। এখন দেখেন এটা আলটিমেটলি কিন্তু যেটা করছে আর কি, যে ব্রিক্স এর মাধ্যমে যেটা করতে চাচ্ছে ওরা, নতুন একটা কারেন্সি করতে চাচ্ছে, যেটা it might work, but I think it will take it still 10 to 15 years. It's not going to be able to. So এখন স্বাভাবিকভাবে কান্ট্রিগুলো সাফার করবে, কারণ ডলার has the supremacy. Dollar is the mighty, the power all over the world. Because সেটা that's কি the way. কিভাবে ব্রিক্স That's the way. হিট করতেছে, সেটা কতক্ষণ কিভাবে থাকবে BRICS, আমরা যারা exactly. সাধারণ মানুষ আমরা তো বুঝতেছি না। জি, তো সেই জন্যই আমার মনে হয় যে এটা এখন আমার মনে হচ্ছে যে এটা যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবে দিস ওয়ে দ্যাট ওয়ে জিওপলিটিক্সে, যেহেতু এখন দে আর অলসো এনকাউন্টারিং মেনি আদার দ্য পার্টিস, রাশিয়া, চায়না, ইন্ডিয়া। সো যুক্তরাষ্ট্র মনে হচ্ছে যে বোধহয় আমাদের একটু শেক করা উচিত। সো দ্যাটস থ্যাংক ইউ ফর ব্রিংিং দ্যাট পয়েন্ট, যে আগে যেরকম ধরনের একটা সিস্টেম ছিল, ওকে জাস্ট চলছে, কিন্তু এখন দেখা যায় দেয়ার ইজ সাম চ্যালেঞ্জ ইন দ্য মার্কেট। এইটাই হয়, তারা কিভাবে হ্যান্ডেল করবে সেটা দেখার বিষয়। রাইট, কম্পিটিটর যখন চলে আসে তখন you have to re-strategize. So যুক্তরাষ্ট্র re-strategize করছে, নাথিং আমি বলবো যে এটা বাংলাদেশকে করার জন্য। এখন এটা আমি অনেক সময় এটাই বলি যে আসলে ইন্ডিয়া একটা ম্যাচিউর কান্ট্রি বলতেই হয়, তারা রাশিয়া আমেরিকা দুই মেরুর সাথে মোটামুটি কিভাবে ড্যান্স করতে হবে তারা জানে। হয়তো বা মাঝে মাঝে ছন্দপতন হয়, কিন্তু বাংলাদেশ বিইং লাইক যদিও আমাদের দেশের শিক্ষার হার অনেক বেশি, আমরা অনেক স্মার্ট মানুষ, এদেশে এসে সবাই এস্টাবলিশ হয়েছেন, তার মানে আমরা একটা স্মার্ট জাতি, বাট এই ড্যান্সটা বোধহয় আমরা এক্সপেরিয়েন্স না, অনেক শিখতে হবে নাচটা। না, এটা বাংলাদেশ আসলে করার দরকারও নাই। বাংলাদেশ যে আসলে পজিশনটা নিয়ে আছে গ্লোবালি, আমি বলবো আর কি, বর্তমানে গিভেন দ্য সিচুয়েশন হোয়াটস হ্যাপেনিং জিওপলিটিক্যালি, বাংলাদেশ হোয়াট এলস বাংলাদেশ কুড হ্যাভ ডান। অনেকে বলছে বাংলাদেশ কি চায়নার দিকে যাচ্ছে, বাংলাদেশ কি ইন্ডিয়া যাচ্ছে। আপনি জাস্ট পুট ইউরসেলফ ইন দোজ পজিশন, হোয়াট উড ইউ ডু? আপনি নিজে কি করতেন এখন যে পজিশনটা? ইউ টক অ্যাবাউট আদার থিংস, কিন্তু বাংলাদেশের আমি বলবো যে এই যে ফরেন পলিসিতে যেটা করছে বাংলাদেশের এখন, আমার মনে হয় যে স্পেসিফিক্যালি কোনো কান্ট্রির প্রতি বাংলাদেশের একেবারে ঝুঁকে পড়ার দরকার নাই। বাংলাদেশ যেইভাবে আছে এখন, অ্যাটলিস্ট সাম রিকনফিগারেশন দরকার, সেটা আমি নিজেও বুঝি। যেহেতু বড় পার্টিরা, মানে বড় পার্টি বলতে বোঝাচ্ছে আমেরিকা বা পাওয়ারফুল কান্ট্রিজ, তারা যেহেতু শিফটিং করছে, তার সাথে ছোটদের তো শিফটিং হবেই। এইটাই প্রবলেম হয়, এই আকুতেও তাই হচ্ছে, কিন্তু আকুর ইম্প্যাক্টটাও তাই, যে যেহেতু ওভারঅল রিঅ্যালাইনমেন্ট হচ্ছে সারা ওয়ার্ল্ডে, জিওপলিটিক্যাল রিঅ্যালাইনমেন্ট হচ্ছে, এবং এতে সবচেয়ে বেশি কিন্তু ভিকটিম হয় ডেভেলপিং কান্ট্রিজ গুলো, ছোটরা ডেভেলপিং, এবং অনেক কিছুতেই কিন্তু হবে। আমরা জানি অনেকগুলো সেক্টরের কথা বলছে যেগুলো ইমিডিয়েটলি ইফেক্ট, এবং আপনার অনেক ডিসিশন রং হয়ে যাবে, বিকজ আপনি ইউ ডোন্ট হ্যাভ দ্যাট অ্যাপারেটাস লাইক দ্য বিগ গাই। সো ওই যে বলে না যে পাটা উঠা মধ্যে ঘষাঘষি, মাঝখানে হচ্ছে মরিচের ভাড়াটা আছে, এই ধরনের একটা মেটাফোর আর কি। তো থ্যাংক ইউ। তো দর্শক জন্য একটা লাইনে আমি গুছিয়ে বলি যে আসলে খুব সুন্দরভাবে বললেন, আমি এই সব জিনিসগুলো আমার মাথায় ঘুরতেছিল, কিন্তু উনি হি ইউজ দ্যাট রিঅ্যালাইনমেন্ট, রিস্ট্র্যাটেজাইজ, এবং বিগ প্লেয়াররা যখন শিফট করতেছে তখন মানে আপনি যে আমরা সদরঘাটে দেখেছি আমরা, যে বড় লঞ্চটা যখন সরে তখন ছোট নৌকাটা কিন্তু অনেক সময় যদি সেটার সঙ্গে অ্যাডজাস্ট করতে না পারে, আপনি কিন্তু নিচে চলে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তো এবং বেশি দূরেও চলে যেতে পারবেন না, কারণ আপনি ইউ হ্যাভ বিজনেস উইথ দ্যাট মানে বিগ পার্টি। আবার বেশি কাছে থাকলে কিন্তু ইউ মাইট গেট আন্ডার। সো এটা একটা আসলে নতুন জিনিস আমাদের জাতি, যে অনলি 50-60 বছরের একটা জাতি, এবং এইভাবে দুই মেরু যদি যেভাবে তাদের নিঃস্বার্থে টানাটানি করতেছে, এটা কিন্তু আসলে আমাদের জন্য আসলেই কঠিন। 18 কোটি মানুষের জনতার জন্য এটা একটা খুবই কঠিন, এবং আপনি জানেন গরিবের সংসার চালাতে কিন্তু অনেক কষ্ট হয়। হ্যাঁ, আমাদের ফাইন্যান্সিয়াল আমাদেরকে দিন আনে দিন খাইতে হয়, সো তাদের জন্য আরো কঠিন। উই ডোন্ট হ্যাভ মাচ উইগল রুম, হোয়াটএভার উই সে ইন ইংলিশ। আর ব্রিক্স তো যেভাবে এগিয়ে যাচ্ছে, আপনি কি বলেন যে গত একটা কোয়ার্টার রিপোর্ট এসেছে যে 1.1700 বিলিয়ন ডলার বা সামথিং বিগ অ্যামাউন্ট, যেহেতু এই টাকাটা মানে বেসিক্যালি আমরা যখন ইউএস গভর্নমেন্ট ট্রেজারি বন্ড একটা পিস অফ পেপার দিয়ে দিই আর আমরা তাদের সার্ভিসটা নেই, এই টাকাটা ব্রিক্স কান্ট্রি থেকে দিস বিগ অ্যামাউন্ট।
have been returned last quarter to the Federal Reserve. এটা কি আপনি কি মনে করেন, এটা কি মানে আসলেই কি the wheel started moving? এটা কি আমরা I think আমি মনে করি it has started moving. The time pace এখন কতদিন লাগবে সেটা আর কি, যে এটা ডিপেন্ড করবে কান্ট্রিগুলোর যে ইউনিক সলিডারিটি থাকলে এবং কন্টিনিউয়াসলি দে স্টার্ট পুটিং দ্য মানি, একটা রিজার্ভ তো লাগবে, আপনার ইকোনমি তো বেস্ট করে ওটার উপর ভিত্তি করেই তো ট্রেড এন্ড কমার্স গুলো হয়। তো আমার মনে হয় এটা বোধহয় এবং দে রিয়েলাইজ দিস ইজ দ্য অনলি ওয়ে। ট্রেড এন্ড কমার্স বিজনেস ছাড়া তো আসলে এগুলো তো কন্ট্রোল তো এটা বলতে তাদের এক্সট্রা রিজার্ভ ছিল যে আমরা যদি ইউএস ডলার ইজ এ গুড মানে অনলি গ্লোবাল কারেন্সি, এটা স্টাবলিশ করতে পারে, এটা স্টাবলিশ যদি তারা করতে পারে, দে হ্যাভ দ্য কমান্ড ইন্টারন্যাশনাল ট্রেডে। তো আমি মনে করি ইট ইজ মুভিং ইন এ ডিরেকশন, এবং আমার মনে হয় ফাস্টার পেসে বোধহয় আরো ভবিষ্যতে দেখা যাবে যে আরো দ্রুত গতিতে বোধহয়। বিশেষ করে সৌদি আরব ইজ এ বিগ প্লেয়ার উইথ দ্য অয়েল। সেটা একটা বিশাল লাস্টে 6টা কান্ট্রি নিয়েছে, আপনি দেখেন ইউএই, সৌদি আরব, এগুলো তো আপনার সাংঘাতিক ইম্পর্টেন্ট। ইথিওপিয়াও নিয়েছে ওখানে। এখানে দেখেন এখানে বাংলাদেশের কিন্তু একটা পটেনশিয়াল ছিল। বাংলাদেশ এখন দেখেন যে ভবিষ্যতে খুব শীঘ্রই দেখা যাবে যে বাংলাদেশ ইকোনমিক্যালিও কিন্তু অনেক উপরের দিকে চলে যাচ্ছে। তো বাংলাদেশ একটা কারণে হয়তো এবার মেম্বার হতে পারেনি, বোধহয় আলটিমেটলি হয়ে যাবে ভবিষ্যতে হয়তো, কিন্তু এইবার বোধহয় আমার মনে হয় যদি আসলে যদি আমাদের নেবারিং কান্ট্রি যদি একটু লবিংটা থাকতো, বা একটু যদি ইন্ডিয়া ইজ এ বিগ প্লেয়ার ইন দ্য ব্রিক্স। এবং আসলে হয় কি সাউথ এশিয়া সম্পর্কে যখনই বলা হয়, আমি একটা উদাহরণ আপনাকে দিই, যে আমি তো বিশ্ববিদ্যালয়ে আছি, আমি তো প্রায় 30 বছর এখানে পড়াচ্ছি। তো এখন যেটা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি সাউথ এশিয়া স্টাডি সেন্টার আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো। এই সাউথ এশিয়া স্টাডি সেন্টারগুলোই আপনি দেখবেন প্রত্যেকটা সেন্টারে শুধু অনলি থিং যে ফোকাস ইজ অ্যাবাউট ইন্ডিয়া, অল দ্য ডিরেক্টর দেখবেন ইন্ডিয়া। অন্য কান্ট্রিগুলোর ইয়েটা নিচ্ছে, অ্যাডভান্টেজটা নিচ্ছে, কিন্তু তো আমি মনে করি ইউনাইটেড স্টেটসের বোধহয় এই স্ট্র্যাটেজিটা চেঞ্জ করা উচিত। ইউ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট সাউথ এশিয়া অনলি, জাস্ট ফোকাসিং অন ওয়ান কান্ট্রি। হ্যাঁ, এটা দর্শকদেরকে বুঝিয়ে বলি। দর্শক প্রফেসর গোলাম মাহমুদ যেটা বলতে চাচ্ছেন, আপনি তার মুখ থেকে শুনলেন, উনি একদম জায়গা মতো আছেন, যে আসলে এই যে অল মানি স্টাডি, হোয়াট ইউ মিন স্টাডি এন্ড রিসার্চ, দেয়ার ইজ মানি বিহাইন্ড ইট, ফান্ডিং। তো এটা যদি একজনকে কনসেন্ট্রেট করে করা হয়, একটা ওকে ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, কনসেন্ট্রেট করা হয়, তাহলে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং ভুটান এবং থাইল্যান্ডের কি ভূমিকা, তাদের স্ট্র্যাটেজি, যেটা স্ট্র্যাটেজিতে আমরা পিছিয়ে পড়াটা কথা না, কথা হচ্ছে গিয়া আপনার যতটুকু শক্তি আছে সেটাকে আন্ডার এস্টিমেট করা হয়। হ্যাঁ, এবং তাদের সিদ্ধান্ত, ইভেন আমেরিকার সিদ্ধান্ত ভুল হবে যদি তারা সেভাবে প্রপারলি সবার ভ্যালুটা না দিতে পারে। যুক্তরাষ্ট্রে এই জিনিসটা আমার মনে হয় আর কি, এই ফরেন পলিসিতে এই শিফটিং। যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি নিয়ে আমি সবসময় আমার রিজার্ভেশন আছে। It is not neutral. The way they say foreign policy cannot be neutral. Cannot be neutral. Single policies are always value mediated. দেখেন আমার ডক্টরেট ডিগ্রি পলিসিতে, তো ভ্যালু মেডিয়েটেড, কারো না কারো ভ্যালুস কিন্তু থাকবে সেখানে, কারো প্রায়োরিটি থাকবে, কিন্তু আন্ডার ভ্যালু যদি করে কোন একটা পার্টিকে, এটা কিন্তু দ্যাটস ইওর রং ডিসিশন। ইয়েস এক্স্যাক্টলি, ইটস এ রং ডিসিশন। সুতরাং আমি সবসময় দেখি, এখন এই যে বাংলাদেশের ইলেকশনের ব্যাপারে অনেকে বলতেছে যে আসলে আমেরিকা মনে করছে বোধ ইন্ডিয়া ইজ গোইং টু হ্যান্ডেল দিস, ইন্ডিয়ার উপর রাখবে। কেন? ইউনাইটেড স্টেটস শুড স্ট্রেট ওয়ে টক টু দ্য বাংলাদেশ, ডিফেন্স। আমাদের একটু বিয়া থাকতে পারে, মানে ভুল বলবো না, ভুল শব্দটা কারেক্ট না, যে আমাদেরকেও এই লবি, আমেরিকা সবকিছু লবির মাধ্যমে হয়। হ্যাঁ, ইউ হ্যাভ টু কাম হিয়ার এন্ড ব্যাং দ্য ডোর, রাইট? না, ওইটা হয়, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা তো যে বললাম, এখনো পর্যন্ত তারা সাউথ এশিয়া মানে মনে করে ইন্ডিয়া। আপনি দেখেন এই যে আমরা বাংলাদেশের যে আমাদের কুজিন গুলো, পাকিস্তানের কুজিন আছে, নেপালিস কুজিন গুলো আছে, কিন্তু রেস্টুরেন্ট গুলো দেখেন আমাদের এথনিক ফুড গুলো সব ইন্ডিয়ান রেস্টুরেন্ট, সব বাংলাদেশি মালিক, বাংলাদেশি কুক, বাংলাদেশি লোক, বাট এই যে মানুষের যে পারসেপশনটা চেঞ্জ হতে হবে। আমেরিকান এবং সাধারণ মানুষ তো এটা অতটুকু না, এবং আপনার পলিসি লেভেলেও দেখা যায়, গভর্নমেন্ট লেভেলেও দেখা যায়, ও লিভ ইট আপ টু ইন্ডিয়া, সাউথ এশিয়া। এটা কালচার ব্যাকগ্রাউন্ডের ব্যাপার আছে। ধরেন আমি যদি কালকে একটা রেস্টুরেন্ট দেই, আমি কিন্তু বাংলাদেশি রেস্টুরেন্ট আমি বলবো ইন্ডিয়ান। আবার দেখেন ইথিওপিয়ানরা যখন রেস্টুরেন্ট দেয়, হ্যাঁ, তারা কিন্তু আপনি যদি কালচারাল অ্যাডভান্সমেন্ট, ফাইন্যান্সিয়াল ব্লাবলা যদি কম্পেয়ার করেন, ইথিওপিয়ান আমরা কিন্তু মোটামুটি আছি কাছাকাছি, বা হয়তো আমরা এগিয়ে আছি। হ্যাঁ, সেটাই ইথিওপিয়ান বলেন, ইথিওপিয়ান রেস্টুরেন্ট দিচ্ছে, তাকে বলতেছে না
cuisine from Africa. Africa, exactly. Yeah. So these are the আপনি সিম্পলি এক্সাম্পল গুলো থেকে বুঝতে পারবেন জি আমেরিকান পারসেপশনটা কোথায়। পারসেপশন রাইট আমাদেরকে এই বোধহয় পারসেপশন আর একটু পারসেপশন সাহসী নিড হতে টু হবে চেঞ্জ। বাঙালি পারসেপশন নিড টু জাতিকে চেঞ্জ। নিজের স্বার্থ উদ্ধারের জন্য আমার মনে হয় বাঙালি জাতিকে আর একটু আগে আসতে হবে। এই জন্যই আমেরিকা কিন্তু ফরেন পলিসিতে এই রাইট জন্যই ডিপ্লোমেসি সাউথ এশিয়াতে কিন্তু ফেল হচ্ছে। জি আপনি দেখেন অলওয়েজ আমেরিকা অ্যালাইড উইথ পাকিস্তান ও জিওপলিটিক্স যেটা ছিল চায়না জি পাকিস্তান আমেরিকা সেটা চেঞ্জ হয়েছে, তারপরেও কিন্তু চায়না সরে গেছে বা চায়না ইন্ডিপেন্ডেন্টলি তাদের ওপিনিয়ন দেওয়া শুরু করলো, কিন্তু জি পাকিস্তান স্টিল ওয়াজ উইথ আমেরিকা লং টাইম। রাইট এখন দেখেন এখন আবার পাকিস্তানকে বাদ দিয়ে আবার এখন দেখেন মোর প্রো ইন্ডিয়ান হচ্ছে আমেরিকান ফরেন পলিসি। তো পাকিস্তানকে আপনি বসে থাকবে? সো দে লুক ফর অ্যানাদার বিগ ব্রাদার। তো সেখানে তারা চায়নাতে গেছে। তো এটা যদি ওইভাবে না দেখে সরাসরি যদি কান্ট্রিগুলোর সাথে করে দেন আমেরিকান ফরেন পলিসি সাউথ এশিয়াতে বোধহয় আরো বেশি কার্যকরী হবে। ইউ শুড নট অ্যাকচুয়ালি ডিল ইন্ডিভিজুয়াল রিলেশনশিপটা আসলে ইনক্রিজ করতে হবে এইসব কান্ট্রির সাথে, এবং কাউকে ওই যে আমরা বাংলা যেটাকে বলি জায়গির দেওয়াটা ঠিক হবে না। ইটস নট এ গুড ডিসিশন। এক্স্যাক্টলি। আপনি তো খুব সুন্দর একটা এক্সাম্পল দিন ইথিওপিয়ান ফুড সম্পর্কে কেউ বলেন আফ্রিকান জি ফুড, কিন্তু ওই যে আপনি বললেন বাংলাদেশি ফুড বললে ও যাবে না, ইন্ডিয়ান ফুড বললে কিন্তু যাবে। জি So this is, এগুলো সিম্পল থিং, আসলে সিম্পল থিং ম্যাটার্স। দিস ইজ কালচারাল ব্যাকগ্রাউন্ড, এটা এগুলো এফেক্ট করে আসলে। আমেরিকান এইটা শিফট করতে হবে। এই জি পলিসি শিফট যদি না হয় সাউথ এশিয়াতে আমেরিকান পজিশনটা কিন্তু আসলে খুব একটা কার্যকরী হবে না। জি এবং আমেরিকা কিন্তু এখন ইন্ডিয়াকে ট্রাস্ট করতে পারছে না, কারণ ওই যে আপনি যে বললেন দুই নৌকার যে স্বাভাবিকভাবে তাদের লং টাইম ফ্রেন্ড হচ্ছে রাশিয়া, তারপরে এখন এই যে ব্রিক্সে যাচ্ছে, তো এই ব্রিক্সে তো আর আমেরিকা নাই। ইন্ডিয়া ইজ এ কি প্লেয়ার, হাউ ক্যান আই ট্রাস্ট ইউ? ইন্ডিয়া ইজ এ কি প্লেয়ার। সো আমেরিকা কিন্তু এখন ওয়াচ করতেছে ইন্ডিয়াকে। জি তো এই যে আপনার যে আখুর যে এটা বলছেন আপনি যে এটা সৌদি আরবকে ট্রাস্ট করা যাচ্ছে না। আমেরিকার যে এখন আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, যে সৌদি আরবকে যে কি পরিমাণ মিডল ইস্ট স্ট্র্যাটেজিক্যাল পাওয়ার অস্ত্র বা মানে সাহায্য করে সব সময় বিভিন্ন ভাবে। মিডল ইস্টও কিন্তু ফরেন পলিসি কিন্তু এখন ফেসিং এ ক্রিটিক্যাল টাইম। মিডল ইস্ট সৌদি আরব সৌদি আরব বিগ অ্যালাইন্স দেখেন এখন তো গোয়িং ফর ব্রিক্স এন্ড গোয়িং মানে ফর মোর প্রিভিয়াসলি মার্কেট। আপনি গত 80 বছর বা 100 বছর যাই বলতে চান, যে দেখেন আমেরিকা কি কি হেল্প করেছে সৌদি আরবকে, এখন কিন্তু সেটার কোনো সব মজার ব্যাপার কি জানেন? মজার ব্যাপার হচ্ছে আমেরিকা বলে আমরা উই নেভার এভার গিভ আওয়ার ব্যাক টু আওয়ার ফ্রেন্ডস ফর লং টাইম। কিন্তু আপনি এখন চিন্তা করে দেখেন যে সৌদি আরব পাকিস্তান বারো কান্ট্রি গুলো দেখলে জি it's totally shifting, totally shifting different, because জি they feel like America is not actually treating the way they treat it. Actually, in the name of terrorism worldly, I mean, I'm not talking for the Pakistan. Pakistan paid a big price and always allied with the United States. রাইট But at then, what they got out of it. So, রাইট আফগানিস্তানকে ঠিক করার জন্য পাকিস্তানের অনেক yes, ক্ষতি হয়েছে। Afghanistan, exactly. এবং পাকিস্তানকে দেখেন আপনার, পাকিস্তান had no other choice other than going to, কারণ এই কান্ট্রি গুলো দেখেন আপনার নিউক্লিয়ার পাওয়ার পাকিস্তানের একটা অ্যাডভান্টেজ যেটা আছে যে এই কান্ট্রি গুলো কিন্তু অ্যালোন দে ক্যান নট স্ট্যান্ড, সো দে নিড ইভেন। এবং আমি বলবো শুধু তারা না, প্রত্যেকটা কান্ট্রি, ব্রিক্সে তো শুধু একটা কান্ট্রি না, বা ইউরোপিয়ান ইউনিয়নে বা নর্থ আমেরিকান ফ্রি ট্রেডে বলেন, বা সবখানে তো আসলে একটা পোলারাইজেশন এখন দরকার, বিশেষ করে গ্লোবালাইজড ইকোনমিতে। ইকোনমিক যদি আপনি ইফ ইউ ওয়ান্ট টু প্রোটেক্ট ইউর ট্রেড কমার্স, এটা আপনাকে ইউ নিড টু গো থ্রু দিস। এই যে আকু বলেন আমরা কোথায় যে আমরা আরো বিশদ আলোচনা করব সামনে, যা আপডেট হচ্ছে সিচুয়েশন। আমরা এখন একটু বড় স্টোরিতে যাই। আমেরিকায় আমরা ইতিহাস করেছি, 234 বছরের ইতিহাস। রানিং মেজরিটি পার্টির স্পিকার কংগ্রেসের কে তাকে রিমুভ করেছে তার নিজের পার্টি, ম্যাককার্থি। আমি একটা টক শো করেছিলাম, ম্যাককার্থি যখন 16 বার ইলেকশনে মানে 1 2 3 16 পর্যন্ত চলছে, তখন আমি বলেছিলাম যে উনি টিকতে পারবেন না। আসলে যে 16 বার নির্বাচন করার পরে নিজের দল থেকে স্পিকার হতে হয়, এবং অনেক ছাড় দিয়ে হয়েছে, আমরা এই আলোচনা যাব না আজকে, অনেক ছাড় দিয়েছে। ফ্রিডম ককাস একটা কনজারভেটিভ গ্রুপ আছে, তাদের অনেক ইয়ে আছে, ম্যাট গেটসের নেতৃত্ব, একজন ইয়াং কংগ্রেসম্যান যে ট্রাম্প সাপোর্টার, বাট তাকে উচ্ছেদ করা হয়েছে। এবং মনে হয় আন্ডারগ্রাউন্ডে ডেমোক্রেট পার্টির হেল্প তারা চেয়েছিল, ডেমোক্রেট পার্টি হেল্প করে নাই। তো আমি একটা লাইন বলে আপনাকে বলতে দিচ্ছি যে আসলে এটা খুবই একটা ব্যাড নিউজ ফর ফিউচার আমেরিকা, আমি সেটা মনে করি। কারণ ম্যাককার্থি ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান, তার একটা লেভেল আছে, এবং আমরা যেটা ইংলিশে বলি ক্রস দ্য আইল, যেটা আমেরিকায় এই আলোচনাটা শব্দটা আছে,
ওয়ার্কিং ক্রস দ্য আইল, মানে দুই পক্ষ মিলেই কাজ করে। যদি শিক্ষিত দেশ, রিচ কান্ট্রি, পাওয়ারফুল কান্ট্রি এভাবে আমাদের মতো করলে হয় না। তো এইটা হি ওয়াজ এ ভেরি গুড লিডার টু ওয়ার্কিং ক্রস দ্য আইল, বাট কনজারভেটিভ গ্রুপটা তাকে থাকতে দিল না। এবং মোস্ট প্রবাবলি আমার মনে হয় হাকিম জেফরি হয়ে যাবে, কারণ ভোটটা যখন হবে 3 ভাগ হবে, হাকিম জেফরি স্পিকার হয়ে যাবে ডেমোক্রেট পার্টি থেকে। আই ডোন্ট নো ইজ গুড অর ব্যাড, প্লিজ আমাদেরকে একটু বুঝান ব্যাপার। হ্যাঁ, আমরা আসলে ওয়ার্ডটা খুব ভালো, যে ওয়াকিং অ্যাক্রস দ্য আইল, হ্যাঁ, যেটা ওই যে আমরা সবসময় বাইডেনের ব্যাপারে বলি যেটা আর কি, হি ওয়াজ ভেরি সাকসেসফুল। কিন্তু সবসময় কিন্তু ওই বাইপার্টিজান ইয়াটা আনতে পারতো, বিকজ হি ওয়াজ অলওয়েজ উইলিং টু গো অ্যাক্রস দ্য আইল। আমরা তো দেখি তো যেখানে কংগ্রেসে বসে লেফট অ্যান্ড রাইটে একদিকে রিপাবলিকান পার্টি, একদিকে ডেমোক্রেটিক পার্টি। আসলে আরো বেশি ইম্পর্টেন্ট, আপনি কি আপনার ফোরকাস্ট কিন্তু খুবই ভালো ছিল, আপনি যে বললেন যে ম্যাককার্থি খুব স্লিম মেজরিটি নিয়ে সে কিন্তু স্পিকার হয়েছে, যেটা 16 বার বলেন বা যেভাবে যাই হোক। ম্যাককার্থি সম্পর্কে I have my own reservation. Yes, McCarthy came from California. If a Republican come from New York, come from California, the culture is different. You are in more like, you know, overall, যে তার মোর একটু প্রোগ্রেসিভ সাইডে থাকে, কারণ at the end of the day 2 বছর পরে যখন রি-ইলেকশন করতে যাবে, আপনি জানেন প্রতি 2 বছর পর তাদের রি-ইলেকশনে যেতে হয় কংগ্রেসের, মানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ মেম্বার, সেনেটে তো 6 বছর পর। তো এরা কিন্তু they have to be accountable to their constituent. তো এখানকার কনস্টিটিউয়েন্ট একটু প্রোগ্রেসিভ মাইন্ডেড, সুতরাং ম্যাককার্থি কিন্তু সেই এটা ছিল, কনটেক্সটটা ছিল। তো ম্যাককার্থি কিন্তু আপনি দেখেন হিমসেলফ হি হ্যাড নো স্ট্যান্ডিং অ্যাজ ওয়েল। আচ্ছা, একটু যেটা আমি বলবো, এখন এটা কিন্তু আপনি বললেন এটা এমন সময় হয়েছে যেটা খুব ক্রিটিক্যাল টাইম, গভর্নমেন্ট শাটডাউন, এই সময় কিন্তু আমরা বাজেট গুলো অ্যাপ্রুভালের জন্য, এটা অবশ্য সাধারণ দর্শক বুঝবে না, মানে আমেরিকায় যে বাজেট পাস না করলে বেতন বন্ধ হয়ে যায়। জি, তো 209 ভোটে বোধহয় একটা স্টপ গ্যাপ একটা আনটিল নভেম্বরের 15 পর্যন্ত, রাইট, এক্সটেনশন, জাস্ট এক্সটেনশন। এইটার পরেই কিন্তু ম্যাট গ্যাটস, আপনি জানেন যে এগুলো তো আসলে বলতে গেলে কি মার্জরি গ্রিন, ম্যাট গ্যাটস, জিম জর্ডানের কথা, লয়াল গ্রুপ আছে, তারা অনেক ঝামেলা করে। এগুলোই তো আসলে এটা ফ্রিডম ককাস বলেন বা মোস্ট আল্ট্রা কনজারভেটিভ গ্রুপ, এটা বেসিক্যালি ইন্ট্রা পার্টি ফিউড, মানে পার্টিটাকে দখল করে নেওয়া। আমার যেটা খারাপ লাগে, জীবন এখন দেখেন তারা কিন্তু যে ফাইটিং গুলো করতেছে, এগুলো হচ্ছে অল অ্যাবাউট আইডিওলজিস, রাইট, অল অ্যাবাউট ইগো, নট দে আর নট ফাইটিং ফর দ্য কান্ট্রি, দে আর নট ফাইটিং ফর দ্য পিপল। রাইট, আপনি দেখেন তাদের এই যে ফিলিবাস্টার বা তাদের এই জনের স্টপ গ্যাপ বা তাদের এই জনের শাটডাউন পলিসির জন্য রিয়েল লাইফ আমেরিকানরা কিন্তু সাফার করবে। আপনার সোশ্যাল সেফটি নেট এফেক্ট করবে, আপনি যদি গভর্নমেন্ট যদি শাটডাউন হয়ে যায়, আপনার বর্ডারে করবে, আপনার ফরেন ইয়াতে করবে, আমাদের ট্রুপসদের করবে, বাট নোবডি ইজ থিংকিং অ্যাবাউট দিস অনলি থিং। তো এই ম্যাককার্থির যেটা প্রবলেমটা হচ্ছে, ম্যাককার্থি কিন্তু হি ইজ অলসো ভেরি কনজারভেটিভ, যে জিনিসটা সে কিন্তু অ্যাকোমোডেট করেছে বিভিন্ন বিলের ক্ষেত্রে আমরা দেখেছি যে হি ওয়েন্ট অ্যাবাভ এন্ড বিয়ন্ড, ইউ নো, বিয়ন্ড হিজ that ultra conservative ideology. আপনি দেখেন he is also a strong supporter of former President Trump. জি, ট্রাম্প কিন্তু মাঝখানে তো খুব ইয়ে করছিল, তখন আবার ডাউন্স করছিল সে তার দিকে, কিন্তু আলটিমেটলি ট্রাম্প এখন দেখেন আরো কনজারভেটিভ মোডে চলে গেছে। Yes, are not supporting him. তো ম্যাককার্থির এখন এই সময়টা যাওয়াটা কিন্তু ইটস অ্যাকচুয়ালি ডিফিকাল্ট, ভেরি ক্রিটিক্যাল টাইম। ম্যাককার্থির প্রয়োজনটা ছিল এই সময়ে আর কি, কিন্তু এই যে তার লিডারশিপ হয়তো হেল্প করতো এই প্রবলেমটাকে সলভ করার জন্য। এইখানে আসলে কিন্তু ডেমোক্রেটিক পার্টির কথা অনেকে বলতেছে যে হেল্প করতে পারতো, কিন্তু আসলে ডেমোক্রেটিক পার্টি তো জানে এই লোকটাকে, আসলে ডেমোক্রেটিক পার্টি যাবে না, তো ডেমোক্রেটিক পার্টি দেখতে যাচ্ছে তোকে লেট দেম টু ওয়ার্ক অন দিস বিকজ দে আর দ্য মেজরিটি ইন দ্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এবং আমরা জানি পটেনশিয়াল ক্যান্ডিডেট যেগুলো বলতে স্টিভ স্ক্যালিস, তারপরে আপনার জর্ডানের কথা বলতেছে, যেগুলো তো আমরা জানি। জিম জর্ডান তো জানুয়ারি 6 কিন্তু হি ওয়াজ ইনডাইরেক্টলি আমরা দেখেছি তার রোলটা কি, এই রোলটাও তো কিন্তু অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল, তার রোলটা কিন্তু এখন কিন্তু বিতর্কিত রোল। তো এই মানুষটাই যদি আপনার স্পিকার হয়, হ্যাঁ। এবং হাকিম জেফরির ব্যাপারে এখন দেখেন যে আবার অনেকে ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্পের কথা বলেছিল যে সেও তো হতে পারে, কারণ এখানে কিন্তু মেম্বার হতে হয় না স্পিকার। এটা কিন্তু এটা খুব ইন্টারেস্টিং বিষয়, এটা কিন্তু মার্কেটে এই মানে এই আলোচনাটা আছে, এটা খুব একটা, এটা কিন্তু এটা ভালো না, এটা ভালো না, এটা পলিসিটা কিন্তু ওদের চেঞ্জ করা উচিত। হ্যাঁ, এটা কিন্তু ফালতু বলে উড়িয়ে দেওয়া যাবে না। এটা আসলে ঠিক না, কিন্তু বাইরে থেকে আরেকজনকে আনা আর কি। হ্যাঁ, দর্শক মণ্ডলী আপনাদেরকে বলি যে এই যে স্পিকার নিয়ে যখন টানাটানি হবে, কেন নিজের দলের স্পিকারকে তারা করলো, ভোটেড আউট করলো। স্পিকারের আমি এখন ব্যাখ্যা করতে যাব না, যে স্পিকার কিন্তু বাইরে থেকে একজনকে কিভাবে জানি আইন আছে আনা যায়। তো আমাদের বাইরে একজন স্টার প্লেয়ার আছে, এক্স প্রেসিডেন্ট ট্রাম্প,
তাকে আনার কিন্তু তার লয়ালিস্টরা তাকে কিন্তু স্পিকার হিসেবে আনার একটা গুঞ্জন আছে, এবং এটা কিন্তু একদম বেআইনি কথা না, এটা কিন্তু আইনের মাধ্যমে আইনের একটা সুযোগ আছে, খুবই অ্যালার্মিং। তো এইটা তো যেহেতু সুযোগ আছে সেটা আর কি, কিন্তু মনে হচ্ছে না আর কি, এবং সে তো লাস্টে বলছে যে ইজ নট মানে আমরা কিন্তু ইতিহাস করছি, সেই ইতিহাস করা থেকে কিন্তু বেশি দূরে 234 বছর ইতিহাস, আমেরিকার ইতিহাসে ইতিহাস করতে পারলাম, তার মানে অনেক ইতিহাসই হয়তো বা হবে। তো এখন যেটা আলটিমেটলি যে ক্যান্ডিডেট গুলো বলতেছে, এই ক্যান্ডিডেট গুলো তো আমরা জানি যে জিম জর্ডানের ব্যাপারে বললাম, বা স্টিভ স্ক্যালিস, সে হচ্ছিল তার ডেপুটি কেভিন ম্যাককার্থি পজিশনে আর কি। কিছুটা আমি বলবো সেও খুবই কনজারভেটিভ, ভেরি কনজারভেটিভ আইডিওলজি যেটা রিপাবলিকানের আর কি। তো ভালো ক্যান্ডিডেট তো আমরা দেখছি না, কিন্তু কথা হচ্ছে যে আপনার তো আসলে যে ট্রাম্প অনেকদিন ক্ষমতায় থাকার পরে আসলে বেসিক্যালি যখন তারা চেঞ্জ করে ফেলছে, ক্রস দ্য আইল কাজ করার যে মানসিকতা যেই ধরনের লিবারাল রিপাবলিকানদের ছিল, তারা আসলে নমিনেশনে পেরে ওঠেনি। কারণ প্রথমে আছে আপনাকে নমিনেশন পেতে হবে দল থেকে, আপনারা জানেন সবাই। নমিনেশনে যদি ট্রাম্পের সাপোর্ট, রিপাবলিকান দলে 80% হচ্ছে ট্রাম্প সাপোর্টার, তাহলে আপনি যদি নমিনেশনতে না পান তাহলে আপনার তো নির্বাচনে জেতার পরের বিষয়। তো নমিনেশনে অনেক এরা বাদ হয়ে গেছে। তো এখন মার্কেটে আমাদের কংগ্রেস সিনেটে যারা আছে তারা প্রিটি মাচ ভেরি আল্ট্রা কনজারভেটিভ, এর জন্য কিন্তু প্রবলেম হচ্ছে। কিন্তু দেখেন দে আর নট পেইং অ্যাটেনশন টু ইট। এটা আপনি খুব চমৎকারভাবে বললেন যে সে যদি আসলে সে তো অলরেডি কিন্তু ইনডাইক্টেড এবং কনভিক্টেড যদি হয় ট্রায়ালের মাধ্যমে, সে তো জেলে যাবে আলটিমেটলি। তো এবং দেখেন এইটা কিন্তু এর আগে হবে, ইলেকশন হওয়ার আগেই হবে। তারপরেও কিন্তু তার সেনেটের লোকগুলো রিপাবলিকানের এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ লোকগুলো দে আর নট অ্যাকচুয়ালি পেইং অ্যাটেনশন টু ইট। পরবর্তী সাবজেক্ট এটাই ছিল, তো আমরা এটার সঙ্গে সেগুয়ে করে ফেলি যে ট্রাম্প ফর ট্রায়াল বিগিনস ইন নিউ ইয়র্ক। তো আমরা একদিন অনেকে বলতো, আমি কারো পক্ষে বিকে বলতে চাই না, কারণ রাজনীতি একদিন অনেকে বলতো যে আসলে এগুলো সব রাজনীতি, বাট নিউ ইয়র্ক স্টেট আইনি ভাবে যদি তার সকল লাইসেন্স ব্যবসা প্রতিষ্ঠান ক্যান্সেল করে দেয় এবং প্রিভিয়াসলি অনেক টাকা পয়সা নিয়ে তারা যদি তাদের ল সুট কতগুলো তার জিতেছেও, তো সেটা কি প্রমাণ করে না যে আসলে এগুলা ফেক অ্যাকুজেশন না? দেয়ার ইজ সরকার তো চাইলেই একজনের লাইসেন্স এই দেশে ক্যান্সেল করে দিতে পারে না আনলেস ইউ রিয়েলি হ্যাভ ইন ফল্ট। এবং গভর্নমেন্ট ক্যান কনফিসকেট অল দোজ প্রপার্টিজ আপনি as you said। আপনি তো দেখেন আপনার যেটা নিউ ইয়র্কে যেটা আপনি বললেন যে সিভিল লসুট যেটা কি 250 মিলিয়ন তাকে বোধহয় ফাইন করছে, এবং দেখেন সে বিজনেসে হচ্ছে ট্রুথ বা ট্রাস্ট, এই ট্রুথটা কিন্তু তাদের সবচেয়ে গুডউইল যেটা, সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সে দেখেন যেভাবে এক্সাজারেশন করছে, ওভার এক্সাজারেশন করছে তার প্রপার্টি ভ্যালুস গুলো, যে মারালোগোর দাম দেখে যে নাকি $1 বিলিয়ন, অনেকে বলতেছে এটা ম্যাক্সিমাম বলে 15 মিলিয়ন, কেউ বলতেছে আর একটু হাই সাইডে, কিন্তু 1 বিলিয়ন তো না। তো এটা করার এইটার মাধ্যমে তো আপনি ফায়দা নিয়েছেন, গভর্নমেন্টের বিভিন্ন লোন ইকুইটি আপনি এটা দেখিয়ে তো অনেক কিছু করেছেন অনেক বছর আগে, এগুলো অলরেডি এই যে মেল প্র্যাকটিস দেখেন তার, কিন্তু আপনি দেখেন যে ফরগেট অ্যাবাউট পলিটিক্স, বিজনেসের যে তার মেল প্র্যাকটিস কত ধরে 4,000 না কত হাজার লসুট বোধহয় তার বিরুদ্ধে হয়েছে। তারপরও দেখেন যে আমি বলবো জনগণ যেটা আর কি নিউ জার্সি তো আটলান্টিক সিটিতে ওখানে অনেক ইনভেস্টররা লস হয়েছে। He gotten all those advantages, doing this, over appraisal করে তার প্রপার্টি। তো এবং একটা দুটো না, তো যে বললাম 4,000 লসুট নাকি তার বিভিন্ন সময় কিন্তু সে ফেস করেছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে সে মনে করে বা সে বলে যেটা, আপনি দেখেন ওখানে গিয়েও যে জাজদের এগেনস্টে, জাজের অ্যাসিস্ট্যান্টের এগেনস্টে ইউ ক্যানট ডু ইট। আমি প্রতিটি শোতে বলে আসতেছি, আওয়ার ডেমোক্রেসি টিভিএন 24-এ দেখেন এগুলো মিথ্যা বললে তো ওগুলো রিকোর্স থাকা উচিত, আদারওয়াইজ তো দেখেন সে প্রেসিডেন্ট, ফর্মার প্রেসিডেন্ট ছিল বলে এখন তো তার একটা ফলোয়ার গ্রুপ আছে খুব লয়াল, তো আপনি লিগালি লজিক্যালি যাই বলেন না কেন সে তার ফলোয়ারদের জন্য সেটা বলে, তারা তো ব্লাইন্ডলি মেনে নেয়, এটার অ্যাডভান্টেজটা সে নিচ্ছে এবং সে অ্যাডভান্টেজটা সে নিচ্ছে। এই জন্যই যে বললাম তার পপুলারিটি তো বাড়তেছে তাদের ভিতরে। পুরো জনগণের যে আসলে পোলগুলা দেখায়, এই পোলগুলা নিয়ে কিন্তু আই হ্যাভ রিজার্ভেশন যে কোথায় পোল করতেছে ওরা, 31,000 মানুষ দেখাচ্ছে, কিন্তু আলটিমেটলি আমার মনে হয় পিপল পেইং অ্যাটেনশন টু অল দিস ননসেন্স এবং পিপল পেইং অ্যাটেনশন টু দিস অল কনভিকশন এন্ড ক্রাইম। তো সাধারণ
যখন নির্বাচনটা হবে আমার মনে হয় এই পোল ইজ নট গোয়িং টু স্ট্যান্ড। আমার ব্যক্তিগত এটা ধারণা আর কি। আমি জানি না। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে কি এগুলা আসলে তার নমিনেশনে যে রিপাবলিকান দলের মধ্যে তার নমিনেশন পেতে হলে তার যে হি সাচ এ হোল্ডিং সাচ এ বিগ মেজরিটি Yeah, দে ওয়ন্ট বি এবল টু এফেক্ট ইট। yeah, সো নমিনেশন সে পেয়ে যাবে মোটামুটি, আনলেস yeah. যদি লিগালি কোনো ঝামেলা না হয়। লিগালি আমার মনে মোস্ট লাইকলি লিগালি বোধহয় এটা কিন্তু আপনি দেখেন আলটিমেটলি কিন্তু এই যে সেদিকে যাচ্ছে নিউ ভার্ডিক্ট ইয়র্কের গুলো স্টেটের, যেভাবে হচ্ছে নিউ একটা ইয়র্ক ক্রাইসিস এর মতো একটা স্টেটের। সিচুয়েশনে, হ্যাঁ একটা জি তখন হবে কি তখন তাদের কিন্তু একটা ক্যান্ডিডেট ইয়ে করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে যে জি অল্প সময়ের মধ্যে সময় থাকবে না তো, কারণ এই লোক তো এটা দেশের অর্ধেক মানুষ যদি রাজনৈতিক কনস্পিরেসি মনে করে, দ্যাট উইল বি ডিফিকাল্ট টু। কিন্তু এখন দেখেন এই ভার্ডিক্ট বলেন ইয়া বলেন সবকিছু তো বলতেছে এগুলা পলিটিক্যালি মোটিভেটেড, এবং আমি জানতাম যে সেগুলাই বলবে, সে ইলেকশনে আগে এসে বলবে যে দেখো আমি তো নমিনি হচ্ছে এই জন্য আমাকে আমাকে আটকানোর জন্য। অর্থাৎ এই দেশের সবচেয়ে সুপ্রিম সেক্রেট ইনস্টিটিউশন যে জুডিশিয়ারি, এই জুডিশিয়ারিটাকে বিতর্কিত করে ফেলছে। এই যে আপনি একটু আগে বলতেছিলেন যে 4 বছর তার সময় যে হেট্রেডনেসটা যেভাবে ছড়াইছে, এবং যে পলিটিক্যাল যারা আমাদের যে লেজিসলেটর আছে তাদেরও ব্রেইন চেঞ্জ দেখতেছি আমি, একটা মনে হয় যেন মাথা একটা ওয়াশ করে ফেলতে একদম ব্রেইন হ্যাঁ চেঞ্জ। অবশ্যই তার সময় কিছু অ্যাপয়েন্টমেন্ট যারা হয়েছে তার অনুসারী প্রিভিলেজ গুলো দিয়েছে, এবং তার ইফেক্টটা কিন্তু একদিনে শেষ হয় না। না। খারাপ জিনিসগুলো একদিনে শেষ হয় না, এগুলো কিন্তু দীর্ঘায়িত হতে থাকে, এবং দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং। এবং এখনো তার দল মেজরিটি, এবং সেখানে তো তাদের একটা সে আছে সব বিষয়ে, সবচেয়ে সব সেক্রেট অ্যাপয়েন্টমেন্ট। ইনস্টিটিউশন আজকে আমরা এই কথাগুলো বলতে পারতেছি, সেটা হচ্ছে জুডিশিয়ারি। এদেশের জুডিশিয়ারিটাকে বৈধ বিতর্কিত করে ফেলতেছে এই পলিটিক্যালি মোটিভেট জাজ গুলোকে কি করতেছে। আপনি সুপ্রিম কোর্টে দেখেন এখন অ্যাপয়েন্টমেন্ট গুলো, তো এইগুলো তো আসলে যদি চলে যায় আলটিমেটলি দেশ ইজ গোইং টু বি গিয়ার টুয়ার্ডস দ্য সিভিল ওয়ার। জি দর্শক মন্ডলী, আপনাদেরকে বলি যে আমাদের আমেরিকার রাজনীতি কিন্তু অন্যরকম। এক্সিকিউটিভ, প্রেসিডেন্ট, হোয়াইট হাউস, এদিকে আছে কংগ্রেস, সেনেট, একটা ক্ষমতা। এবং আমি অনেক দীর্ঘদিন ফেডারেল জুডিশিয়ারিতে কাজ করেছি, ইন্ডিপেন্ডেন্ট থার্ড একটা পিলার। সো ওয়ান থার্ড কেউ কিন্তু কারো চেয়ে ইয়া না। এই দিস ইজ চেক অ্যান্ড ব্যালেন্সের কারণেই আমেরিকা আলটিমেটলি কিন্তু সব ডিসিশনগুলো কারেক্ট হয় এই কারণে, কারণ এত চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থেকে যায়। কিন্তু এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা ওই সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ডের মতোই অবস্থা দাঁড়াবে, যে জুডিশিয়ারি যখন ভুল করে তখন এক্সিকিউটিভ ব্রাঞ্চ তাকে আটকায় এবং কংগ্রেস সিনেট তাকে আটকায়। এইভাবে ঘুরে ঘুরে আলটিমেটলি কোনো বাজে কাজ বা ভুল কাজ হওয়া সম্ভব হয় না আমেরিকার এগেনস্টে। কিন্তু সেটা ইনস্টিটিউশনটা একটু নড়বড়ে হয়ে যেতে পারে। একটু বলতে চাই এখানে আসলে দেশটা কিন্তু চলে 3টা ব্রাঞ্চের মাধ্যমে, যেটা বলতেছিলেন আর কি। একটা হচ্ছে আপনার আমরা জানি লেজিসলেটিভ ব্রাঞ্চ, এই যে কংগ্রেসে যে দুটো ব্রাঞ্চ আছে, একটা সেনেট, একটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, তাদের কাজ হচ্ছে কিন্তু আইন পাস করা। আচ্ছা, এখন এই দুইটাতেই কিন্তু পাস হতে হয়, হাউসেও হতে হবে, সেনেটেও হতে হবে, এবং দুইটাই যদি পাস করে একটা আইন সেটা প্রেসিডেন্টের কাছে যায়, যেটাকে বলা হয় এক্সিকিউটিভ ব্রাঞ্চ। এক্সিকিউটিভ ব্রাঞ্চ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, 15 সেক্রেটারি, এদেশে মাত্র 15 সেক্রেটারি, 15 ডিপার্টমেন্টের। এটা হচ্ছে তাদের কাজ, হচ্ছে এটাকে এক্সিকিউট করা, বাজেট প্রপোজ করা। এবং যখনই কোনো ধরনের প্রবলেম হয় এই অ্যাক্ট গুলো রিলেটেড, লেজিসলেশন রিলেটেড, তখন এটা মীমাংসা করার জন্য যেতে হয় যে জুডিশিয়ারির কাছে। 3টা ব্রাঞ্চ। তো চেক এন্ড ব্যালেন্স বলতে যেটা বলা হচ্ছে সেনেট এবং হাউস, অর্থাৎ হাউসে যেটা পাস করতে হয় সে সেনেটও পাস করতে হবে, না হয় কিন্তু এটা প্রেসিডেন্টের কাছে যাবে না, অর্থাৎ ইজ গোইং টু ডাই। সো এ বিল অ্যাকচুয়ালি ফার্স্ট একটা মোশন, একটা আইডিয়া থেকে বিল হয়, বিলটা ইট গোস থ্রু। তাই বলতেছি যে কোনো একটা ব্রাঞ্চ যদি দুর্বল হয়ে যায় ডেঞ্জারাস ফর দ্য আমেরিকান ডেমোক্রেসি। জি। So that is the beauty and vanity of the United States. Right. Checks and balance আছে, কিন্তু দেখেন জুডিশিয়ারি হচ্ছে ইভেন্চুয়ালি ইফ এনিথিং যে রো ভার্সেস ওয়েড, যে গর্ভপাতের যে আমরা অনেক সময় বলি না যে হ্যাঁ আমেরিকা ডেমোক্রেসি, আমাদের ডেমোক্রেসি, ওইখানেও ডেমোক্রেসি, ইতালিতেও ডেমোক্রেসি, কেন আমেরিকা আর অন্যরা সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড, হোয়াটএভার, রাইট? বা প্রবলেম আফ্রিকা, সব দেশেও তো নির্বাচনের মাধ্যমে সরকার আসে। প্রবলেম তাদের তো এমপি মন্ত্রী আছে, তাদের তো সেনেট কংগ্রেস আছে, তো ওয়াই দে আর নট বিকামিং আমেরিকা? তো বা সমাজটা কেন এরকম না? আপনি তো আজকে যে কোনো একটা কান্ট্রিতে যে থাকবেন না যেটা আমেরিকা থাকলে পাবেন। পার্থক্যটা এখানেই আসলে বেসিক্যালি, যে রিয়েল এফেক্টিভ 3 ব্রাঞ্চ চেক এন্ড ব্যালেন্স ইচ আদার। যে আজকে প্রফেসর গোলাম মাহবুব অনেকগুলো কথা বলতে পারলেন, সেটা যেহেতু জুডিশিয়ালি তার রাইটসটা প্রিজার্ভ করা আছে, এখানে রাজনীতি কাজে আসবে না। তো আমরা অনেক কথা বলে ফেললাম, ধন্যবাদ। আমরা আর একটু ভালো একটা বিষয়ে যাই, যে
সবাইকে নিয়ে আলোচনা করা যাবে না। আমরা নোবেল প্রাইজ ঘোষণা করা হয়েছে, আপনার দর্শকরা জানেন। তো ইরানে একজন মহিলা অ্যাক্টিভিস্টকে নার্গিস মোহাম্মদী, যার নাম, তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। সে এখন ইরানের জেলে আছে আন্দোলন হিউম্যান রাইটস আন্দোলনের কারণে। তো আপনি কিছু একটু বলেন দর্শকদের জন্য তার। নার্গিস মোহাম্মদী আসলে আমরা জানেন এর আগে শিরিন আবাদি নামে একজনে কিন্তু পেয়েছিল ইরানের, এবং তাদের মেইন এটা হচ্ছে উইমেন রাইট, সিভিল রাইট গুলোকে আপনার ইয়ে করা এবং ফ্রিডম, তাদের মূল যে মঠগুলো আর কি এই প্রতিষ্ঠানের। সে কিন্তু ডেপুটি লিডার ছিল, এবং আপনি জানেন যে ইরানের যে বিশেষ করে আমরা যদি দেখি ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ মিডিয়া, আমরা তো সবাই আমরা মোটামুটি সবাইভাবে জানি যে এখানে কিন্তু আপনার কন্ট্রোল বাই দ্য গভর্নমেন্ট, এবং তাকে কিন্তু জেল আজকে 12 বছর যাবত বোধ হয় আর কি। And her credential and her fight, what she did for the half of the population of that country, আমরা জানি half of the population are women, right? তার কিন্তু এই যে স্ট্রাগলটা কিন্তু এটা একদিন দুদিনের না কিন্তু, and she is the right selection for this. এগুলোকে পলিটিক্যালাইজ করে কোনো ইয়ে হয় না। তো ইরান গভর্নমেন্ট পলিটিক্যালাইজ স্টেটমেন্ট দিচ্ছে যেটা বায়াসড, ওয়েস্টে চাচ্ছে এটা আমাদেরকে ইন্টারফিয়ারেন্স, অ্যান্টাই ইরানিয়ান সেন্টিমেন্ট সারা ওয়ার্ল্ডে গ্লোবালি এটাকে স্প্রেড করা। বাট আই থিঙ্ক দিস আর ননসেন্স, আই উড সে। শি ডিজার্ভ ইট, এবং তার যে ফাইটটা ছিল এটা কিন্তু তার ফাইটটা কিন্তু গভর্নমেন্টের এগেইনস্টে না, তার ফাইট হচ্ছে ফর দ্য পিপল, whatever the government, whatever the human rights. একটা জিনিস যে আপনি একটু আগে বলতেছিলেন যে দেশের যে জুডিশিয়ারি যদি ইন্ডিপেন্ডেন্ট না থাকে, দেন ওই যে দুটো ব্রাঞ্চ আমরা বললাম না, ওগুলো কোনো কাজেই আসবে না। মেইন হচ্ছে জুডিশিয়ারি। এই জন্য দেশের প্রেসিডেন্টও কিন্তু আমেরিকাতে জুডিশিয়ারিকে ইন্টারফেয়ার করতে পারে না। আমরা দেখি যে আপনি ডেভেলপিং কান্ট্রিজ যেগুলো বললেন, থার্ড ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড বলতেছেন, যে এইখানেই কিন্তু এক্সিকিউটিভ ব্রাঞ্চ যেটা, তারাই কিন্তু ইন্টারফেয়ার করে জুডিশিয়ারিটাকে। তখন কিন্তু দেশে বলে যে ললেসনেস কান্ট্রি। এখানেও যে করে না তা না, এখানে হ্যাঁ, ওই যে এখন আমরা দেখতেছি লাভ হয় না, এখন যাচ্ছে কিন্তু টুয়ার্ডস দ্যাট। এইটাই আমেরিকার কিন্তু এই জিনিসটাই যদি নষ্ট হয়ে যায় পৃথিবীতে আর কি, এবং আমার মনে হয় অন্যান্য কান্ট্রিগুলো কিন্তু বসে থাকে, ওয়েল আমেরিকাতেও হচ্ছে, আমরা অনেক শুনি যে আমেরিকাতেও হচ্ছে। তো এইটাই হচ্ছে একটা, আমরা এই জন্যই উই আর মোর কনসার্ন অ্যাবাউট দিস কান্ট্রি। আমেরিকা যদি এগুলো লুজ করে, যে যারা অটোক্রেট, অথরাইটেরিয়ান, ডিক্টেটর যারা বসে আছেন, তারা কিন্তু বসে আছে এটার জন্য, তখন জনগণকে তো কেয়ার করবেন। এখন তো কোনো এক সময় আপনার কোনো একটা অটোক্রেট কিন্তু ক্ষমতা দখল করার আগে বা জনগণের উপর অত্যাচার করার আগে চিন্তা করে যে স্যাংশনের কথা বলা হচ্ছে, শুধু বাংলাদেশ না, বিভিন্ন কান্ট্রিতে স্যাংশন গুলো দিচ্ছে। দিস ইজ দ্য মেসেজ দ্যাট আমেরিকা, দ্যাট ওয়েল যে আপনি আকুর কথা বললেন, যে ইট ইজ অলসো কাইন্ড অফ ইনডাইরেক্ট স্যাংশন, রাইট? সো অ্যাট লিস্ট সামওয়ান, অ্যাকচুয়ালি আপনি যদি এরকম তো দুই একটা কান্ট্রি যদি না থাকে পৃথিবীতে, তো আপনার ললেসনেস এবং পৃথিবীতে দেখা যাবে অটোক্রেটের সবগুলো অপরচুনিটি নেবে, সাধারণ মানুষ উইল পে দ্য প্রাইস। তো এই জন্যই আমরা মোর কনসার্ন দ্যাট ইফ these countries, particularly advanced countries, America is example for liberal ideology, human rights. Liberalistic, আমি বলবো এটা রাইট, মানে রাইট বেসড সোসাইটি। লিবারাল ক্যান বি অ্যাকচুয়ালি মিসইন্টারপ্রেটেড, রাইট বেসড সোসাইটি, যে রাইট গুলো হিউম্যান রাইটস। আমরা আশা করি এটা বলবৎ থাকবে, এবং আমরাও এই দেশে আছি, আমরাও চেষ্টা করব এবং উদাহরণস্বরূপ যাতে থাকতে পারে, এবং অন্য দেশগুলোকেও যদি লাইনে রাখার জন্য যদি সঠিক সিদ্ধান্ত, হ্যাঁ, মাঝে মাঝে এখান থেকে যে বললেন যে যেভাবে ডিলিংসটা হচ্ছে, রিস্ট্র্যাটেজাইজ উইথ দ্য আদার কান্ট্রিজ, কারণ তারা এখন বড় হয়ে গেছে। ওই যে আপনি বললেন যে ক্লাস 4-এ আর পড়ে না, সে এখন কলেজ স্টুডেন্ট, তাকে আপনাকে, হ্যাঁ, আপনি স্টিল ইউ উইল বি গাইডিং হিম, বাট ডিফারেন্ট ওয়ে। So otherwise he's not going to listen to you. Then you can go and do something major. That's not your target. হ্যাঁ, তো আশা করি সবাই আমরা সুস্থভাবে বাঁচতে পারবো এই পৃথিবীতে। এবং আজকে আমার অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রফেসর গোলাম মাদবা, আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, এবং দর্শক মণ্ডলী খুবই উপকৃত হলো আপনার এই জ্ঞানগর্ভিক আলোচনার মাধ্যমে। আমরা আবার আসবো লেটেস্ট সব নিউজ নিয়ে। ধন্যবাদ সবাইকে। আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার রিয়াজুল ইসলাম, খুব সুন্দর সঞ্চালনা করার জন্য। আপনার সাথে আসলে ইন্টারঅ্যাক্ট করতে আমি রিয়েলি এনজয়। আপনি ইউ গেট দ্য থিংস রাইট ওয়ে, এবং আশা করি আমরা জনগণের জন্য কিছুটা তাদের উপকারী বা ইউজফুল কিছু তুলে ধরতে পারছি। তার উপকৃত হলে আমরা আনন্দিত হব। ধন্যবাদ, আপনার ভালো থাকবেন। ধন্যবাদ।